আসসালামু আলাইকুম। চীনের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। বিপ্লবোত্তর চীনের প্রথম সংবিধান রচিত হয় 1954 সালে। চীনের প্রথম সংবিধান রচিত হয় 1954 সালে। এই সংবিধান চীনের চেয়ারম্যানের পদ ছিল। এই সংবিধানের চীনের চেয়ারম্যানের পদ ছিল। পরবর্তীতে এই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানটাই কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট নামে কিন্তু সেটা উৎপত্তি লাভ করে। এটা বিষয়টা দেখো। জাতীয় গণকংগ্রেস 1954 সালে মাও সেতুংকে চীনের প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। তাহলে মাও সেতুং ছিল কি প্রথম চেয়ারম্যান, যেটা 1954 সালে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধান রচিত হওয়ার পরে সেখান থেকেই মাও সেতুং প্রথম চেয়ারম্যান নিযুক্ত হয় গণকংগ্রেস, অর্থাৎ চীনের যে আইনসভার নাম সেটা গণকংগ্রেস। 1975 ও 78 সালে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ দুটি সম্পর্কে কোনো আলোচনা না থাকলেও সেটা পরবর্তীতে 82 সালে নতুন সংবিধানের পদ দুটি পুনর্বর্তন করা হয়। অর্থাৎ এই পদ দুইটি পুনঃপ্রবর্তন করা হয়, সেটা অর্থাৎ চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান নাম পরিবর্তে সেটা প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট নামে অভিহিত হয়। এই পদ সম্পর্কে 1982 সালের সংবিধান সংশোধনী কমিটির সভাপতি বলেছেন, ইতিমধ্যে রাষ্ট্রীয় কার্যধারার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিভিন্ন জাতীয় জনসমাজের জনগণের মূল্যবোধ ও অভ্যাসের সাথে সামঞ্জস্য বজায় রাখার সাথে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের উন্নতির জন্য রাষ্ট্রপতির পদ অতি জরুরি। জনগণের মূল্যবোধ আর অভ্যাস অর্থাৎ সংস্কৃতি। এরপরে রাষ্ট্রপতি নির্বাচন ও কার্যকাল, অর্থাৎ এই রাষ্ট্রপতির কার্যকাল কত বছর এবং কিভাবে এটি নির্বাচিত হয়। সংবিধানে ৭৯ নং ধারায় রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদের নিয়োগ কার্যকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে নির্বাচন করবে ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ জাতীয় গণকংগ্রেস। ৪৫ বছর বয়স্ক যে কোনো চীনা নাগরিক প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনের যোগ্যতা রাখে, অর্থাৎ নির্বাচন করতে হলে পারে সেটা সংবিধানে ৭৯ নং ধারায় বলা আছে, যারা চীনের ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট পদে যারা নির্বাচিত করবে তাদের বয়স কমপক্ষে ৪৫ বছর হতে হবে এবং চীনা নাগরিক হতে হবে। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ন্যাশনাল কংগ্রেসের সদস্যদের সমান ৫ বছর মেয়াদে ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ যে গণকংগ্রেসের যে তারা যে সমস্ত সদস্য আছে এই সদস্যদের যেমন ৫ বছর মেয়াদ, সেই রকমই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের মেয়াদ ৫ বছর। ৫ বছর পর পর আবার কি হবে, নির্বাচন হবে। এরপরে তবে তারপর দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হতে পারবে না, অর্থাৎ কেউ বর্তমানে আছে এবং পরবর্তীতে কাছে আরেকবার হতে পারবে, কিন্তু সেখানে পরপর দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবে না। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রপতিকে তার পদ থেকে ক্ষমতাচ্যুত করা যায়, তার শূন্য পদে দায়িত্ব পালন করবে ভাইস প্রেসিডেন্ট। যদি প্রেসিডেন্ট তার যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেই ক্ষেত্রে যদি কংগ্রেস যদি মনে করে যে প্রেসিডেন্টকে কি করতে হবে, অপসারিত করতে হবে, সেক্ষেত্রে প্রেসিডেন্টের যে পদ এই পদটা ভাইস প্রেসিডেন্ট নেবে। উল্লেখ্য দুটি পদ একসাথে শূন্য হলে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি এর চেয়ারম্যান অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবে, অর্থাৎ স্ট্যান্ডিং কমিটির যে চেয়ারম্যান থাকবে সেই চেয়ারম্যানই কি করবে, সেই ভাইস প্রেসিডেন্ট আর যদি প্রেসিডেন্ট দুইটা পদে যদি একসাথে শূন্য হয়, অর্থাৎ ভাইস প্রেসিডেন্টও নাই প্রেসিডেন্টও নাই, সেই ক্ষেত্রে কি করবে যে গণকংগ্রেসের যে স্ট্যান্ডিং কমিটি এর যে চেয়ারম্যান থাকবে সেই চেয়ারম্যান অস্থায়ী দায়িত্ব পালন করবে এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হলে পারে সেই চেয়ারম্যান তার নির্দিষ্ট জায়গায় আবার ফিরে আসবে। এ কার্যকাল ৭৯ নং ধারায় বলা হয়েছে এবং এর ক্ষমতা কার্যাবলী ৮০ ও ৮১ নং ধারায় উল্লেখ আছে। নিম্নের কার্যাবলীগুলো আলোচনা করা হলো। দেখো, প্রথমে আছে জাতীয় কার্যাবলী। সংবিধানের ৮০ নং ধারায় রাষ্ট্রপতির জাতীয় বিষয় সংক্রান্ত ক্ষমতা কার্যাবলী উল্লেখ আছে। এ ধারায় উল্লেখ আছে যে রাষ্ট্রপতি জাতীয় গণকংগ্রেস স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুসারে নিম্নোক্ত দায়িত্ব পালন করবে।
গণকংগ্রেসের স্থায়ী কমিটির সদস্যদের যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী সে দায়িত্ব পালন করবে। তার হচ্ছে যে দায়িত্বগুলো আছে, যেমন আইন ঘোষণা, তোমরা এগুলো কিন্তু ব্যাখ্যা সহকারে দিতে পারো, যেমন আইন প্রণয়ন। সেক্ষেত্রে আইন প্রণয়ন দেখা আছে সংবিধানের ৮০ নং ধারায় রাষ্ট্রপতি কিভাবে আইন প্রণয়ন করবে সেই বিষয়টা কিন্তু জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি দ্বারা কিন্তু সেই সিদ্ধান্তে দেয়া আছে, সেই অনুযায়ী সে আইন প্রণয়ন করতে পারবে। এভাবে কিন্তু ব্যাখ্যা কিন্তু দেওয়া যায় ১ নম্বর পয়েন্ট দিয়ে। তারপরে ২ নম্বর পয়েন্ট হচ্ছে নিয়োগ এবং অপসারণ। এই পয়েন্টটা দিয়ে বিস্তারিত লেখা যায় যে রাষ্ট্রীয় পরিষদের যে সমস্ত প্রধানমন্ত্রী থাকে, উপপ্রধানমন্ত্রী থাকে, তারপর রাষ্ট্রীয় পরিষদের কমিশনারগণ, মন্ত্রী, কমিশন চেয়ারম্যান, অডিটর জেনারেল, সাধারণ সম্পাদক এইসবদের নিয়োগ দিতে পারেন এবং কি করতে পারে, তাদের কার্যাবলী যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে আইনি ব্যবস্থা নিয়ে কিন্তু তাদেরকে অপসারণ করতে পারে। এরকম ব্যাখ্যা দিয়ে দেওয়া যায় যে ১ নম্বর পয়েন্ট আইন প্রণয়ন, ২ নম্বর পয়েন্ট হচ্ছে নিয়োগ ও অপসারণ। ৩ নম্বর পয়েন্ট দিতে পারো যে জাতীয় রাষ্ট্রীয় পদক ও সম্মানী উপাধি প্রদান, অর্থাৎ সম্মানিত উপাধি প্রদান। এটা দিয়ে দেখা আছে রাষ্ট্রীয় যে সমস্ত বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দেখা আছে বিভিন্ন সেনাবাহিনী ক্ষেত্রে যারা আছে রাষ্ট্রের জন্য যারা জীবন দিয়েছে, আবার রাষ্ট্রের আছে সার্বিক কার্যাবলীর জন্য যারা আছে অবদান রাখেছে, এই সমস্ত অবদানকৃত ব্যক্তিদেরকে কি করে সম্মানী উপাধি কিন্তু রাষ্ট্রপতি প্রদান করে। এক্ষেত্রে কিন্তু এইভাবে দেয়া যায়। তারপর বিশেষ ক্ষমতা প্রদর্শনের আদেশ প্রদান, বিশেষ ক্ষমতা প্রদর্শনের আদেশ প্রদান, এটা কিন্তু অধ্যাদেশ পয়েন্টটা দেওয়া যায় যে অধ্যাদেশ বিভিন্ন দেখা যাচ্ছে রাষ্ট্রীয় সমস্যার মোকাবেলা করার জন্য দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় আইন প্রণয়নের দরকার হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অধ্যাদেশ জারির মাধ্যমে সেই রাষ্ট্রপতি তার ক্ষমতা প্রদর্শন করতে পারে। তারপরে সামরিক আইন ঘোষণা দেখা যাচ্ছে, তারপরে আছে যে যুদ্ধকালীন শান্তি ও যুদ্ধ পরিচালনা, এগুলো কিন্তু পয়েন্ট দিয়ে কিন্তু বিস্তারিত কিন্তু লেখা যায়। এরপরে আন্তর্জাতিক বিষয়ের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিষয় ৮১ নং ধারায় বলা হয়েছে। তাহলে তার যে নির্বাচন সেটা হচ্ছে ৭৯ নং ধারায়, তার যে হচ্ছে কার্যাবলী, দেশের যে কার্যাবলী সেটা ৮০ নং ধারায়, এবং আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ৮১ নং ধারায় কিন্তু উল্লেখ রয়েছে। এখানে ১ নম্বর আছে রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী সিনিয়র প্রতিনিধি হিসেবে বৈদেশিক রাষ্ট্রদূতের পরিচয় গ্রহণ। তাহলে বৈদেশিক রাষ্ট্রদূতের পরিচয় গ্রহণ এটা পয়েন্ট হতে পারে যে বিভিন্ন রাষ্ট্রের কি রাষ্ট্রদূত প্রেরণ করা হয়, এক্ষেত্রে দেখা যায় সেই রাষ্ট্রদূতের সম্পর্কে সেখানে তাদের আলাপ আলোচনার মাধ্যমে তাদের পরিচয় নিয়ে সেখানে তাদের হচ্ছে যে রাষ্ট্রীয় যে সমস্ত কূটনীতি পররাষ্ট্রনীতি আছে এগুলো বিষয় নিয়ে আলোচনা করে। এরকম পয়েন্টে কিন্তু ব্যাখ্যা সহ আলোচনা করা যায়। খ নম্বর রাষ্ট্রীয় জাতীয় গণকংগ্রেস স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুসারে বিদেশে পূর্ণ ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রদূত নিয়োগ, অর্থাৎ রাষ্ট্রদূত নিয়োগ এবং কি করতে পারে, প্রত্যাহার করতে পারে। তারপরে গ নম্বর হচ্ছে বিভিন্ন সন্ধি চুক্তি, এইভাবে দিয়ে কিন্তু সেগুলো করা যায়, সেগুলো সে অনুমোদন দেয় এবং বাতিলও করতে পারে। এরপরে আছে আনুষ্ঠানিক ভূমিকা। আনুষ্ঠানিক ভূমিকার মধ্যে রয়েছে গণপ্রজাতন্ত্রী শ্রেণীর রাষ্ট্রপতি প্রকৃত প্রস্তাবে নিয়মতান্ত্রিক প্রধানের ভূমিকা পালন করেন। অর্থাৎ নিয়মতান্ত্রিক বলতে অর্থাৎ নামে মাত্র রাষ্ট্রপ্রধান, যেমন বাংলাদেশে কিন্তু প্রকৃত ক্ষমতা অধিকারী কে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নামে মাত্র, সেরকমই নিয়মতান্ত্রিক প্রধান কিন্তু একই গণপ্রজাতন্ত্রী শ্রেণীর কিন্তু রাষ্ট্রপতি। তিনি সব ঋতু অনুযায়ী এককভাবে সংবিধান প্রদত্ত কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। রাষ্ট্রপতি জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তার ভূমিকা পালন করে। অর্থাৎ কংগ্রেসের স্থায়ী কমিটি অর্থাৎ যারা নির্বাচনী যে সমস্ত দল আছে তাদের যে সদস্য আছে এদেরকে কিন্তু নিয়ে, যেমন বাংলাদেশে যদি বলি যে জাতীয় সংসদ, এখানে কিন্তু যারা সংখ্যাগরিষ্ঠতা পায় তারাই কিন্তু সরকার গঠন করে। সেই ক্ষেত্রে দেখা যায় গণকংগ্রেসে যারা সদস্যের সংখ্যা বেশি লাভ করে তারাই কিন্তু সরকার গঠন করে এবং তাদের অনুসারেই কিন্তু রাষ্ট্রপতিকে চলতে দেয়। সেভাবে কিন্তু বাংলাদেশেও একই রকম বিষয়। এরপরে দেখো ১৯৫৪ সালের সংবিধান অনুসারে সিনিয়র, অর্থাৎ ১৯৫৪ সালে কি হয়, পাকিস্তানের প্রথম সংবিধান রচনা হয়। প্রেসিডেন্ট সুপ্রিম স্টেট কনফারেন্সের সভায় আহ্বান করতে পারতেন। ১৮৮২ সালের সংবিধানে এইসব ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি। অর্থাৎ ১৯৮২ সালে যে সংবিধান প্রণয়ন হলো, সংবিধান সংশোধন হলো, সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে সভা সমাবেশের যে বিষয়গুলো ছিল সেই আদেশগুলো তিনি দিতে পারতেন, সেগুলো কিন্তু তার রাষ্ট্রপতির কাছ থেকে কিন্তু কেড়ে নেওয়া হয়। বর্তমান সংবিধানে আলাদাভাবে কেন্দ্রীয় সামরিক কমিশন গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সামরিক কমিশন চেয়ারম্যানকে জাতীয় প্রতিরক্ষামূলক নীতি নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে। এই যে যেটা বললাম যে কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান, এটাই কিন্তু যেটা বললাম যে নিয়োগ এবং অপসারণের ক্ষেত্রে যেটা আছে তার কার্যকালের মধ্যে যেটা পড়লাম যে কি
যদি হচ্ছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের পদ যদি খালি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই কেন্দ্রীয় কমিশনের কিন্তু এই চেয়ারম্যান কিন্তু এই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের পদ কিন্তু সে চালাতে পারে। এটা কিন্তু সেই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারতে। দেখো, চীনের বর্তমান রাষ্ট্রনেতাদের মতানুসারে সর্বোচ্চ রাজনৈতিক সম্মিলিত ভূমিকা এখন অপ্রাসঙ্গিক, তাই এই সংস্থাটি আর রাখা হয়নি। সংবিধানের 82 নং ধারায় চীনের উপরাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর বিষয়ে উল্লেখ আছে। 82 নং ধারায় উপরাষ্ট্রপতির ক্ষমতাগুলো আলোচনা করা আছে, কিন্তু আমরা এখানে পড়লাম কি, আমরা পড়লাম হচ্ছে রাষ্ট্রপতি। এই ধারায় উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে তার কাজকর্মে সাহায্য করে। তাহলে রাষ্ট্রপতির কাজকে কিন্তু উপরাষ্ট্রপতি কি করে, সহায়তা করে। অর্থাৎ বর্তমান যদি রাষ্ট্রপতি দেখা যাচ্ছে কোনো কাজে দেখা যাচ্ছে বাইরে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির ভূমিকায় পালন করে অস্থায়ীভাবে। উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি যেসব ক্ষমতা কর্তব্য পালন করেন যা রাষ্ট্রপতি তাকে অর্পণ করেন। তাহলে উপরাষ্ট্রপতির ক্ষমতা কে দেয়, রাষ্ট্রপতি দেয়। রাষ্ট্রপতি যেটুকু ক্ষমতা দেবে উপরাষ্ট্রপতি সেটুকুই সে হচ্ছে কাজ করবে। আর রাষ্ট্রপতিকে ক্ষমতা দিচ্ছে কিন্তু গণকংগ্রেস। এরপরে উপসংহারের মধ্যে রয়েছে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় 1954 সালে পরিবর্তিত সংবিধানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করা হয়। তাহলে 1954 সালে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করা হয়। পরবর্তীতে এই প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টে রূপান্তরিত হয়, অর্থাৎ চেয়ারম্যান হচ্ছে প্রেসিডেন্ট আর ভাইস চেয়ারম্যান হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। চীনের সংবিধানে 69 নং 79 নং ধারায় যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদের নিয়োগ ও কার্যকরী সম্পর্কে আলোচনা করা হয়েছে।